পোলাপান এখন হচ্ছে আমরা পরিসংখ্যান অর্থাৎ চ্যাপ্টার 17 শেষ করব ইনশাল্লাহ, ঠিক আছে। সো এই চ্যাপ্টার 17 অর্থাৎ পরিসংখ্যানের যে সূত্রগুলো এগুলো হচ্ছে একটু নিচে চলে গেছে, ঠিক আছে। সো এই যে আগে হচ্ছে সূত্র হচ্ছে আপনি নিচে পেয়ে যাবেন, এই পিডিএফ এর নিচে পেয়ে যাবেন। সো এই যে সূত্রসমূহ, সো এখানে লক্ষ্য করেন, এখানে হচ্ছে উপাত্তের পরিধি বা পরিসর আমরা কিভাবে বের করি, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। তারপর হচ্ছে শ্রেণী সংখ্যা ইকুয়ালস টু কি, পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান। সো এটা কিভাবে আসলো, আমরা জানি পরিসর ইকুয়ালস টু কি, এই যে দেখেন আমি যদি পরিসর সূত্রটা লিখি, পরিসর ইকুয়ালস টু শ্রেণী ব্যবধান ইন্টু, এই যে দেখেন শ্রেণী ব্যবধান ইন্টু শ্রেণী সংখ্যা, অথবা শ্রেণী সংখ্যা ইন্টু শ্রেণী ব্যবধান, ঠিক আছে। সো পরিসর ইকুয়ালস টু কি, শ্রেণী সংখ্যা ইন্টু শ্রেণী ব্যবধান, পরিসর ইকুয়ালস টু শ্রেণী ব্যবধান ইন্টু শ্রেণী সংখ্যা। সো শ্রেণী ব্যবধান যেটা এটাকে আবার শ্রেণী ব্যক্তিও বলা হয়, শ্রেণী ব্যবধান যেটা এটাকে আবার শ্রেণী ব্যক্তিও বলা হয়। সো এখান থেকে আমি যদি শ্রেণী সংখ্যাটা বের করি, এখান থেকে যদি শ্রেণী সংখ্যাটা বের করি, এই যে দেখেন শ্রেণী সংখ্যা, তাহলে এই শ্রেণী সংখ্যার সঙ্গে শ্রেণী ব্যবধান যেটা অর্থাৎ শ্রেণী ব্যক্তি যেটা এটা গুণাকার আছে, এটা ভাগ হয়ে যাবে। সো শ্রেণী ব্যবধান এটা হচ্ছে নিচে চলে আসলো, আর এখানে যে পরিসর যেটা, পরিসরটা উপরে, এই যে পরিসর যেটা এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে পরিসর। তাহলে শ্রেণী সংখ্যা ইকুয়ালস টু পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান, ঠিক আছে। তারপর শ্রেণী ব্যবধান বা শ্রেণীবৃত্তি বিচ্ছিন্ন সীমার ক্ষেত্রে কীরকম ভাবে বের করতে হয়, শ্রেণীবৃত্তি হচ্ছে শ্রেণী সর্বোচ্চ মান বিয়োগ শ্রেণী সর্বনিম্ন মান যোগ 1, এটা হচ্ছে বিচ্ছিন্ন। আর অবিচ্ছিন্ন শ্রেণী সীমার ক্ষেত্রে শ্রেণীর সর্বোচ্চ মান বিয়োগ শ্রেণীর সর্বনিম্ন মান, ঠিক আছে। তারপর গাণিতিক গড়ের সূত্র আছে, ঠিক আছে। সো এগুলো একটু দেখবেন। তারপর হচ্ছে এখানের গাণিতিক গড়ের সূত্র সামেশন অফ, এই যে এখানে একটা 1/n হবে, ঠিক আছে, 1/n হবে। সো এই সূত্রগুলো জাস্ট দেখবেন, ওকে। এবং মেন যে সূত্রগুলো এগুলো মুখস্থ করতে হবে, যেমন গাণিতিক গড় x বার ইকুয়ালস টু a প্লাস সামেশন অফ fi y বাই n ইন্টু h। সো এই গাণিতিক গড়ের আপনাকে ডিরেক্ট বলে দিবে যে পরিচয় সহ গাণিতিক গড়ের সূত্রটি লিখো, ঠিক আছে। আপনাকে বলবে পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের সূত্রটি লেখো, পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি লেখো, পরিচয় সহ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি লেখো। সো আপনাকে এগুলা লিখতে হবে, তার জন্য 2 মার্ক, ঠিক আছে। সো গাণিতিক গড় x বার ইকুয়ালস টু a প্লাস সামেশন অফ fi y বাই n ইন্টু h। সো এখানে uy ইকুয়ালস টু xi মাইনাস a বাই h, ঠিক আছে। সো uy যেটা এটাকে কি বলা হয়, ধাপ বিচ্যুতি বলা হয়, এই যে ধাপ বিচ্যুতি। সো এখানে প্রত্যেকটা পরিচয় দেওয়া আছে, সো এগুলা পরে নেবেন, ওকে। এখানে সময় নষ্ট করি না, সূত্র দেওয়া আছে স্লাইডের মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন। তারপর মধ্যক ইকুয়ালস টু a প্লাস n/2 মাইনাস fc ইন্টু h বাই fm। l হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, n হচ্ছে গণসংখ্যা, fc হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, ঠিক আছে, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত সংখ্যা। আর fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, fm কি, fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আর এফসি কি, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত সংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা যে কথা, যোজিত সংখ্যা একই কথা, ঠিক আছে। আর এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এইচ হচ্ছে শ্রেণীবৃত্তি। সো তারপর যে প্রচুরক, এই যে প্রচুরক নির্ণয় সূত্রটা হচ্ছে l প্লাস f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2 ইন্টু h। সো l হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, f1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, f2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, h হচ্ছে শ্রেণীবৃত্তি। সো এগুলো হচ্ছে সূত্র। সো সূত্র হচ্ছে ভায়া স্লাইডের মাধ্যমে দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। তারপর আসেন আমরা হচ্ছে ম্যাথে চলে যাই। সো চ্যাপ্টার 17 অধ্যায় 17 অর্থাৎ চ্যাপ্টার 17 টাইপ 1। সো টাইপের একের যে ম্যাথসমূহ দেখেন, এখানে কি টাইপের ম্যাথ আছে। সো এখানের মধ্যে প্রথম যে কোয়েশন দেখেন, এই হচ্ছে টাইপ 1 ম্যাথগুলা। সো এখানে প্রথম যে কোয়েশন, কোন শ্রেণীর উচ্চ সীমা দেওয়া আছে এবং মধ্যমান দেওয়া আছে, মধ্যমানও দেওয়া আছে, বলছে ওই শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো, বলছে ওই শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো, ঠিক আছে, বলছে ওই শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো। সো কোন শ্রেণীর উচ্চ সীমা দেওয়া আছে এবং মধ্যমান দেওয়া আছে, বলছে ওই শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করতে, ঠিক আছে। আচ্ছা একটু দেখি তো, লাইট দেওয়াতে কি কোন ঝামেলা হচ্ছে, ঠিকঠাক দেখা যাচ্ছে? ওকে ঠিক আছে, একটা লাইট জ্বালাইছিলাম না, এখন জ্বালাইছি আর কি। ওকে পারফেক্ট। ওকে, সো কোন শ্রেণীর উচ্চ সীমা দেওয়া আছে, মধ্যমান দেওয়া আছে, ওই শ্রেণীর নিম্ন সীমা বলছে কত। সো আমরা মধ্যমান কি জানি, দেখেন মধ্যমানের সূত্রটা কি, মধ্যমান
ইকুয়ালস টু এই যে শ্রেণীর উচ্চসীমা, যে শ্রেণীর উচ্চসীমা যোগ শ্রেণীর নিম্নসীমা ডিভাইডেড বাই 2। সো মধ্যমান এর ভ্যালু কত দেওয়া আছে? 65 দেওয়া আছে। 65 ইকুয়ালস টু নিচের 2, শ্রেণীর উচ্চসীমা কত? 80 প্লাস শ্রেণীর নিম্নসীমাটা আমরা জানি না, সো নিম্নসীমাটা আমরা বের করব। ঠিক আছে, নিম্নসীমাটা আমরা বের করব। সো এখানের মধ্যে আর গুণ করেন। সো 80 প্লাস নিম্নসীমা, 80 প্লাস নিম্নসীমা ইকুয়ালস টু কী হবে? 80 প্লাস নিম্নসীমা ইকুয়ালস টু কী হবে? 65 ইন্টু 2, 65 ইন্টু 2, তাহলে 130। তারপর এখানে নিম্নসীমা দেখেন, নিম্নসীমা ইকুয়ালস টু, আচ্ছা এটা ডিস্টার্ব করতেছে, ওকে দেখেন নিম্নসীমা ইকুয়ালস টু 130 মাইনাস 80, মানে কত হয় দেখেন? 130 মাইনাস 80, 130 মাইনাস 80 50, তাহলে নিম্নসীমা কত? 50। তাহলে নিম্নসীমা কত? 50। একটু ওয়েট করেন, মাইক্রোফোনটা ডিস্টার্ব করতেছে। ওকে, এখন ঠিক আছে। হ্যালো, ঠিক আছে, ওকে ডান। তাহলে দেখেন নিম্নসীমা হচ্ছে 130 মাইনাস 80 সমান 50, তাহলে ওই শ্রেণীর নিম্নসীমা কত? 50, এরকমভাবে পড়ে ফেলবেন। তারপর দেখি, হ্যাঁ এটা শেষ। তারপর বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞা দাও। সো বিচ্ছিন্ন চলক কোনটা? যে চলক শুধুমাত্র কি হয়? পূর্ণ সংখ্যা হয়, সেই চলকগুলা হচ্ছে, যে চলকের মানসমূহ শুধুমাত্র কি হয়? পূর্ণ সংখ্যা হয়, সেই চলক হচ্ছে বিচ্ছিন্ন চলক। যেমন জনসংখ্যা নির্দেশক যে উপাত্তগুলা, এগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক, কারণ জনসংখ্যা হচ্ছে কি? পূর্ণ সংখ্যা। আর যে চলকের মান বাস্তব হতে পারে সেগুলো হচ্ছে অবিচ্ছিন্ন। সো বাস্তব কোনগুলো হতে পারে? ওজন, বয়স, উচ্চতা। ঠিক আছে, সো আমরা যদি লিখি বিচ্ছিন্ন চলকগুলা, সো যে সকল চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয়। ঠিক আছে, সো এই যে বিচ্ছিন্ন চলক, সো বিচ্ছিন্ন চলক কি লিখবেন? যে সকল চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয়, তাকে কি বলে? তাকে বিচ্ছিন্ন চলক বলে। যেমন গণসংখ্যা নির্দেশক যে উপাত্ত, জনসংখ্যামূলক উপাত্তের চলক। সো উদাহরণ জনসংখ্যামূলক উপাত্তের চলক। সো জনসংখ্যামূলক উপাত্তের চলক, কি? জনসংখ্যামূলক উপাত্তের চলক। তারপর হচ্ছে অবিচ্ছিন্ন চলক। সো বিচ্ছিন্ন চলক গেল, এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক। সো যে সকল চলকের মান বাস্তব সংখ্যা হতে পারে, কি? যে সকল চলকের মান কি হতে পারে? বাস্তব সংখ্যা হতে পারে, তাকে অবিচ্ছিন্ন চলক বলে। কি বলে? অবিচ্ছিন্ন চলক বলে। যেমন বয়স, ওজন, উচ্চতা। ঠিক আছে, বয়স, ওজন, উচ্চতা ইত্যাদি সংশ্লিষ্ট নির্দেশক উপাত্তের চলক। ঠিক আছে, সো ইত্যাদি দিয়ে দেন, ইত্যাদি শেষ। সো এই গেল বিচ্ছিন্ন চলক, এই হলো অবিচ্ছিন্ন চলক। সো বিচ্ছিন্ন চলক হচ্ছে যে সকল চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয়, তাকে বিচ্ছিন্ন চলক বলা হয়। তাকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা হয়
তাকে বিচ্ছিন্ন চলক বলে। উদাহরণ জনসংখ্যামূলক উপাত্তের চলক। আর অবিচ্ছিন্ন চলক হচ্ছে যে সকল চলকের মান বাস্তব সংখ্যা হতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলে, যেমন বয়স, ওজন, উচ্চতা ইত্যাদি। শেষ। তারপর দেখেন এখানে হচ্ছে দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ে প্রাপ্ত নাম্বার নিচে দেওয়া হলো। সো এখান থেকে উদ্দীপকের তত্ত্বের পরিসর নির্ণয় করো। সো পরিসর নির্ণয় করতে পরিসর নির্ণয়ের সূত্রটা কি? সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। সো আমাকে সর্বোচ্চ সংখ্যাটা বের করতে হবে, তারপর হচ্ছে সর্বনিম্ন সংখ্যাটা বের করতে হবে। ঠিক আছে? সো আপনি লিখবেন যে উপাত্ত সমূহের সর্বোচ্চ মান কত? দেখেন তো এখানে উপাত্ত সমূহের মধ্যে সর্বোচ্চ মান কত? এখানে 70 উপরে 80, 100 এর উপরে কিছু আছে? 100 এর উপরে কিছু নাই। সো সর্বোচ্চ মান কত? 100। সর্বনিম্ন মান কত? দেখেন সর্বনিম্ন মান 30 এর নিচে কিছু আছে? 30 এর নিচে কিছু আছে? 30 এর নিচে কিছু নাই। শেষ। 30। তাহলে উপাত্ত সমূহের সর্বনিম্ন মান 30। তাহলে সুতরাং উদ্দীপকের তত্ত্বে পরিসর নির্ণয় করো। সুতরাং নির্ণয় পরিসর ইকুয়ালস টু, পরিসর সূত্র কি? সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। এই যে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ কত? যোগ 1। সো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, 71। কত? 71। শেষ। বুঝতে পারছি? সো এই ম্যাথটা এভাবে করবেন। তারপর টাইপ 2 এর দেখেন টাইপ 2 এ কি ম্যাথ আছে? দেখেন। সো টাইপ 2 হচ্ছে আমরা শ্রেণীভিত্তিক ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। তারপর হচ্ছে গণসংখ্যাগুলোর গড় নির্ণয়। ঠিক আছে? গড়ের মান দেওয়া আছে, x এর মান নির্ণয় করব। আচ্ছা, সো দেখেন এখানের মধ্যে আমরা কিভাবে সারণীটা তৈরি করতে পারি। দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় কি দেওয়া আছে? দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় 32 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর নিম্নরূপ দেওয়া আছে। বলছে শ্রেণীভিত্তিক 7 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। ঠিক আছে? সো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য আমার কি লাগে? আমার হচ্ছে পরিসরটা জানা থাকা লাগবে। পরিসর দিয়ে এখানে তো শ্রেণীভিত্তি দেওয়া আছে, শ্রেণী সংখ্যাটা বের করতে হবে। ঠিক আছে? সো এখানে আমরা কি করব? এখানে হচ্ছে লিখব যে এখানে সর্বোচ্চ মান কত? এখানে সর্বোচ্চ মান কত? দেখেন এখানে সর্বোচ্চ মান কত? দেখেন এখানে হচ্ছে সর্বোচ্চ মান 72, 74, 82, 86, 91, হ্যাঁ 91। এখানে সর্বোচ্চ মান কত? 91। দেন হচ্ছে সর্বনিম্ন মান কত? দেখেন সর্বনিম্ন মান 37, 36, হ্যাঁ 36। সো সর্বনিম্ন মান 36। সুতরাং পরিসর ইকুয়ালস টু সর্বোচ্চ মান 91 বিয়োগ সর্বনিম্ন মান 36 যোগ 1। ঠিক আছে? সো 91 বিয়োগ 36 যোগ 1, 91 বিয়োগ 36 যোগ 1, 57। কত? 56। সরি 56। ঠিক আছে? 56, 56। ওকে। সো পরিসরটা বের করলাম। এখন বলছে শ্রেণীভিত্তি 7 ধরে। ঠিক আছে? সো শ্রেণী ব্যবধান যেটা, এটা হচ্ছে শ্রেণীভিত্তি। সো শ্রেণীভিত্তি 7 ধরলে শ্রেণী সংখ্যা কত হবে সেটা বের করতে হবে। সো শ্রেণীভিত্তি 7 ধরলে শ্রেণী সংখ্যা সো শ্রেণী সংখ্যা ইকুয়ালস টু কি হবে? শ্রেণী সংখ্যা হচ্ছে আমরা পরিসরকে শ্রেণীভিত্তি দ্বারা ভাগ করব। সো 7 8টা কত? 56। তাহলে 8 হবে। তার মানে শ্রেণী সংখ্যা হবে 8টা। অর্থাৎ আপনি যে এগুলো তো কলাম, হ্যাঁ এগুলো কলাম, আর এগুলো কি? এগুলো হচ্ছে সারি। তার মানে আপনার
সংখ্যাগুলা ক্যালকুলেট করতে 8টা সারি লাগবে, সংখ্যাগুলা জাস্ট ক্যালকুলেট করতে। সো এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা গণসংখ্যা নিবেশনের সারণী তৈরি করব, ঠিক আছে। সো গণসংখ্যা নিবেশনের সারণী নিম্নরূপ। সো গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। সো এখন গণসংখ্যা নিবেশন সারণী আমরা তৈরি করব। সো কীরকম ভাবে তৈরি করব, আমরা হচ্ছে এই যে এগুলো তো কলাম, কলাম কয়টা হবে, 3টা হবে, ঠিক আছে। প্রথমে শ্রেণীবৃত্তি, তারপর ট্যালি চিহ্ন, তারপর যে গণসংখ্যা। সো কলাম হবে 3টা, আর সারি কয়টা হবে, সারি হবে সংখ্যার জন্য 8টা লাগবে, ঠিক আছে। আমরা যে সংখ্যা ক্যালকুলেট করব 8টা লাগবে, আর আমরা যে শ্রেণীবৃত্তি এই যে লাইনটা লিখবো তার জন্য 9টা লাগবে, ঠিক আছে। সো দেখেন কি বলি, দেখেন এখানের মধ্যে আগে কলাম কয়টা, কলাম হচ্ছে 3টা, কলাম কয়টা হবে, কলাম হবে 3টা। এই যে দেখেন এখানের মধ্যে 1টা, দেন হচ্ছে 2টা, তারপর 3টা, ঠিক আছে। দেন হচ্ছে আমরা হচ্ছে যে সারিগুলো হিসাব করব। দেখেন 1টা, 2টা, 3টা, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা করলাম আর কি। সো আমার 8টাই কাজে লাগবে। এখন বাকি 2টা কি করব দেখেন, এখানে হচ্ছে শ্রেণীবৃত্তি, 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 এখানে হচ্ছে ট্যালি চিহ্ন, ট্যালি চিহ্ন, তারপরে এখানে গণসংখ্যা, গণসংখ্যা কি এফআই, তাই না, এফআই। আচ্ছা এখন কথা হচ্ছে দেখেন এই যে আমি কিন্তু অলরেডি একটা সারি এমনিতে আমি লিখে ফেলছি, একটা সারির মধ্যে কাজ অলরেডি এমনি করে ফেলছি। সো সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমার এই 8টা লাগবে, 8টাই লাগবে, ঠিক আছে, 8টা সারি লাগবে। সেজন্য আমরা বেশি লিখছি এবং লাস্টের লাইনে আমরা n = কত, n = 32, ওই লাইনটা লেখার জন্য আমরা 2টা সারি এক্সট্রা লিখছি, ঠিক আছে, 2টা সারি এক্সট্রা লিখছি। ওকে, সো এখন দেখেন শ্রেণীবৃত্তি। সো শ্রেণীবৃত্তি এখানে সর্বনিম্ন মান কত, 36। সো 36 থেকে শুরু হবে। আর শ্রেণীবৃত্তি এখন শ্রেণী যে ব্যবধানটা কত করে, 7 করে, ঠিক আছে, কত করে, 7 করে। তো 36, 37, 38, 39, 40, 41, 42, অর্থাৎ 42। তারপর এখানে 43 দেন। সো 43, 44, 45, 46, 47, 48, 49, 49, দেন 50, এরকম হিসাব করে দেন। 56 হবে, দেন হচ্ছে 57, 63, 64, 70, 71, 77, 78, so 78, 79, 80, 81, 82, 83, 84, 84, then হচ্ছে 85, 85, 86, 87, 88, 89, 90, 91, 91, ঠিক আছে। সো এরকমভাবে ক্যালকুলেশনগুলো করবেন, ঠিক আছে। এই যে আমার কিন্তু 8টা ঘড়ি লাগছে, দেখেন এই যে এখানে সর্বোচ্চ মান কত, 91, এই যে 91 পর্যন্ত হয়ে গেছে অলরেডি। সো দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা ঘড়ি হয়েছে। সো লাস্টের লাইন কি লিখবো, যে n = 32, যে জাস্ট ওইটা লিখবো আর কিছু না। এখন আসেন ট্যালি চিহ্ন, ট্যালি চিহ্নটা আমরা এখন কিভাবে দিব, এখানে দেখেন প্রথমে 72, এই যে 72 কই, এই যে 71 থেকে 77-এর মধ্যে 72, 72, যেন হচ্ছে 48 কোথায় পড়বে, এই যে 48 হচ্ছে এখানে পড়বে। যেন হচ্ছে 37 এখানে, 36 এবং 42-র মাঝখানে হচ্ছে 37, 56 হচ্ছে এই যে এখানে 56, 67 কই, 67 হচ্ছে এখানে। দেন হচ্ছে 74 কই, এই যে 74 এরকম। সো আপনারা হচ্ছে নিজেরা করেন, নিজেরা ট্রাই করেন, ঠিক আছে। ভাইয়া তো লিখে দিচ্ছি, সো আপনারা হচ্ছে নিজেরা ট্রাই করেন, এটা হচ্ছে বেশি ইফেক্টিভ হবে, ঠিক আছে। আপনারা নিজেরা ট্রাই করলে এটা বেশি এফেক্টিভ হবে। ওকে, সো তারপর 82 কই, এই যে 82 এখানে। দেন হচ্ছে 36 এখানে। 45, 42, 66, 55, দেন হচ্ছে 72,
দেন হচ্ছে 86 86 86 কই এই যে 86 দেন হচ্ছে 51 51 51 69 69 69 77 77 77 77 91 91 91 62 62 62 79 79 79 38 38 38 38 দেন হচ্ছে 53 53 53 53 দেন হচ্ছে 60 60 60 কই 60 দেন হচ্ছে 74 74 এই যে এটা হচ্ছে 74 এই যে পাঁচটা হলে এরকম ভাবে দিয়ে দিবেন ঠিক আছে 58 58 58 কই এখানে হবে দেন হচ্ছে 65 65 65 কই এখানে দেন হচ্ছে 72 72 কই 72 এখানে দেন হচ্ছে 73 73 এখানে দেন হচ্ছে 56 56 56 কই এই যে এখানে সো চারটা আর একটা পাঁচটা এরকম ভাবে দিবেন 42 42 42 কই এখানে পাঁচটা এরকম 85 85 কই 85 হচ্ছে এখানে দেন হচ্ছে 54 54 54 কই এখানে ঠিক আছে দেন হচ্ছে হিসাব করেন সো টেলিসিন এখানে কয়টা এখানে পাঁচটা সো 5 এখানে দুইটা 2 এখানে এই যে 5 আর একে 6 6টা দেন 3 3 দেন হচ্ছে এখানে হচ্ছে 4 4 দেন এখানে হচ্ছে 5 আর 2 7 7 এখানে 2 3 2 3 সো আমরা টোটাল n ইকুয়ালস টু আমরা কি পাই এই যে n ইকুয়ালস টু কত হতে হবে n ইকুয়ালস টু কত হতে হবে 32 হতে হবে দেখেন তো সব হিসাব করেন 7 6 13 13 আর 3 16 16 আর 4 20 27 28 29 30 31 32 এত হয়ে গেছে টোটাল n ইকুয়ালস টু 32 শেষ হয়ে গেছে বুঝতে পারছি সো গণসংখ্যা নিবেশন সারণী হচ্ছে আমরা এরকম ভাবেই করব ঠিক আছে এরকম ভাবেই করব ঠিকঠাক ভিডিও হচ্ছে হ্যাঁ হচ্ছে হ্যালো 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 হ্যাঁ ঠিক আছে একটু চেক করা লাগে ঠিক আছে অনেক সময় অফ হয়ে যায় ওকে বুঝতে পারছি সো এরকম ভাবে আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব ওকে তারপর দেখেন এখানে কি বলছে আমাকে কয়েকটা উপাত্ত দেওয়া আছে এখানের মধ্যে দেখেন 23 25 28 17 18 x 35 15 সংখ্যাগুলোর গড় যদি 22.5 হলে x এর মান নির্ণয় করো সো গড় আমরা কিভাবে বের করি গড় আমরা কিভাবে বের করি সো এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর গড় কি হবে 23 প্লাস 25 প্লাস 28 প্লাস 17 প্লাস 18 প্লাস এক্স প্লাস 35 প্লাস 15 ডিভাইডেড বাই এখানে সংখ্যা কয়টা ছিল 1 2 3 4 5 6 7 8 আটটা সংখ্যা ছিল এই হচ্ছে সংখ্যাগুলোর গড় এবং তার ভ্যালু কত দেওয়া আছে 22.5 সো এখান থেকে x এর ভ্যালুটা বের করতে বলছে সো তারপর আমরা কি লিখব নিচে 8 উপরে হচ্ছে x এই যে x প্লাস বাকি সব সংখ্যা আমরা যোগ করব সো এখানে কি আছে 23 প্লাস 25 প্লাস 28 প্লাস 17 প্লাস 18 প্লাস 35 প্লাস 15 ঠিক আছে প্লাস 15 ওকে সো এখানে হচ্ছে 161 ইকুয়ালস টু 22.5 দেন হচ্ছে আমরা আর গুণ করলে সো এর নিচে মনে 1 আছে সো 1 আর x প্লাস 161 গুণ করলে x প্লাস 161 হবে ইকুয়ালস টু x প্লাস 161 ইকুয়ালস টু 8 এবং 22.5 ইন্টু 8 যদি গুণ দিই সো 180 দেন হচ্ছে x ইকুয়ালস টু 180 মাইনাস 161 বা x ইকুয়ালস টু 180 মাইনাস 161 ঠিক আছে সো কত আসলো 19 সো x এর ভ্যালু কত 19 x এর ভ্যালু কত 19 ঠিক আছে সো এই গেল কথা এই হলো ম্যাথ সো এখন হচ্ছে টাইপ 3 সো টাইপ 3 এর মধ্যে যে ম্যাথগুলো আছে এগুলো দেখেন একটু দেখেন এখানে হচ্ছে আমাকে মধ্যক শ্রেণীর পরে শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে বলছে দেন হচ্ছে চলকের পরিচয় সহ যে প্রচুরক নির্ণয় সূত্রটি লিখো ঠিক আছে এগুলা দিয়ে দিবে 2 মার্কের জন্য কোন বিদ্যালয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী বাংলা বিষয়ের প্রাপ্ত নম্বর গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে বলছে উদ্দীপকের আলোকে প্রচুরক শ্রেণী থেকে f1 প্লাস f2 নির্ণয় করো ঠিক আছে সো এটাই হচ্ছে লাস্ট টাইপ ঠিক আছে আপনাদেরকে আর জ্বালাবো না প্রায় শেষ পর্যায়ে সো 3টা ম্যাথ আছে সো এর মধ্যে তো একটা পারবেনি প্রচুরক নির্ণয় যেটা এটা তো পারবেনি সো বাকি 2টা আমি করে দিই
দেখেন এখানে দেখেন বলছে মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। সো মধ্যক শ্রেণীর জন্য আমার কি লাগবে? ক্রমযোজিত গণসংখ্যা লাগবে, তাই না? ক্রমযোজিত গণসংখ্যার যে সারণীটা, এই ক্রমযোজিত গণসংখ্যার সারণীটা লাগবে। সো মধ্যক নির্ণয়ের কি লিখবেন? যে মধ্যক নির্ণয়ের, আচ্ছা এটা হচ্ছে আরেকটু উপরে নেই, হ্যাঁ ওকে। সো দেখেন, সো আমরা কি লিখবো? যে মধ্যক নির্ণয়ের ক্রমযোজিত গণসংখ্যার সারণী নিম্নরূপ। মধ্যক নির্ণয়ের ক্রমযোজিত গণসংখ্যার সারণী নিম্নরূপ, ঠিক আছে? সো প্রথম হচ্ছে শ্রেণীবৃত্তি গণসংখ্যা, দেন হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে? তাহলে কলাম হচ্ছে 3টা, কলাম কয়টা? কলাম হচ্ছে 3টা। আর সারি কয়টা হবো? 1 2 3 4 5 6 7, 7টা সারি হবে, ঠিক আছে? 7টা সারি। সো কলাম হচ্ছে 3টা হবে। সো 1টা 2টা 3টা, ঠিক আছে? দেন হচ্ছে 7টা, 1 2 3 4, এরকম ভাবে আপনারা করেন, 5 6 7, ওকে। সো দেখেন এখানে হচ্ছে শ্রেণীবৃত্তি, এখানে হচ্ছে গণসংখ্যা, এখানে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। সো এখানে শ্রেণীবৃত্তি কত? 51 to 55, দেন হচ্ছে 56 to 60, দেন হচ্ছে 61 to 65, দেন হচ্ছে 66 to 70, দেন হচ্ছে 71 to 75, 71 to 75, দেন হচ্ছে 76 to 80, 76 to 80, ঠিক আছে? সো শ্রেণীবৃত্তিগুলো লিখলাম, এখন হচ্ছে গণসংখ্যাগুলো লিখবো। গণসংখ্যা কত? 6 10 12 9, দেন হচ্ছে 8, দেন হচ্ছে 5, দেন হচ্ছে কত? 5। এখন হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। সো ক্রমযোজিত গণসংখ্যার যে ইয়েটা, কলামটা, সো এটা কিভাবে ফুল আপ করব? সো এটা হচ্ছে দেখেন, প্রথম যে সংখ্যাটা 6 বরাবর 6 লিখে ফেলবেন। প্রথমে হচ্ছে 6 বরাবর 6, তারপর হচ্ছে 6 এর সঙ্গে এই 10 যোগ করবেন। সো 6 আর 10 যোগ করলে হবে 16, দেন হচ্ছে 16 আর 12 যোগ করবেন, তাহলে কত হবে? 28, 28 আর 9 যোগ করবেন, তাহলে কত হবে? 37, 37 আর 8 যোগ করবেন। সো 37 যোগ 8, 37 যোগ 8 কত? 45, দেন হচ্ছে 45 আর 5 যোগ করবেন, তাহলে কত? 50, এই যে 50 অর্থাৎ 50 জন, ওকে। সো এখন হচ্ছে মধ্যক শ্রেণীটা আগে বের করতে হবে, দেন হচ্ছে মধ্যক শ্রেণী মধ্যক বিন্দু বের করতে হবে। সো এখানের মধ্যে n এর ভ্যালু কত? n এর ভ্যালু কত? দেখেন এখানে n ইকুয়ালস টু কত হয়েছে? তাহলে n ইকুয়ালস টু 50, এই যে লাস্টের যে যোগফলটা, এটা হচ্ছে n এর ভ্যালু, ঠিক আছে? n, কারণ সবকটা যোগ করে তো আপনি 50 পাইছেন, 50 পাইছেন। সো n ইকুয়ালস টু 50 ডিরেক্ট লিখে দিবেন। সো এখন হচ্ছে যে এখানে n ইকুয়ালস টু 50, তাহলে মধ্যক শ্রেণী যে আমরা কিভাবে বের করব? সো n/2 তম পদ যেটা, ঠিক আছে? এবং n/2 ইকুয়ালস টু 50 ডিভাইডেড বাই 2 সমান 25। সুতরাং n ইকুয়ালস টু 50 এবং n/2 ইকুয়ালস টু 25, তাহলে 25 তম পদের অবস্থান কি হবে? 25 তম পদের অবস্থান হচ্ছে মধ্যক। সো এখানে 25 তম পদ কোন শ্রেণীতে অবস্থিত? দেখেন 25 তম পদের অবস্থান হচ্ছে মধ্যক, ঠিক আছে? 25 তম পদের অবস্থান যেটা, 25 তম পদের অবস্থানে আপনি কিভাবে মধ্য পাবেন? সো 25 তম পদের অবস্থান হচ্ছে মধ্যক। এখানে 25 তম পদ 25 কার মধ্যে আছে? 37 এ কি 25 আছে? না, 28 এ 25 আছে। তাহলে এই যে শ্রেণীটা 28 এর বরাবর যে শ্রেণীটা,
61 থেকে 65 এটা হচ্ছে মধ্যক শ্রেণী, ঠিক আছে। সো 25তম পদের অবস্থান কোন শ্রেণীতে? 61 to 65 শ্রেণীতে। সো এখানে প্রথম আমরা n এর ভ্যালু বের করছি, তারপর n/2 এর ভ্যালু বের করছি, তারপর লিখছি যে 25তম পদের অবস্থান মধ্যক। সুতরাং এইভাবে লিখবেন। সুতরাং 25তম পদের অবস্থান মধ্যক। এখানে 25তম পদের অবস্থান 61 থেকে 65 শ্রেণীতে, এই যে 61 থেকে 65 শ্রেণীতে, ঠিক আছে। সো সুতরাং মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী তো 61 থেকে 65, ঠিক আছে। আমাকে কি বের করতে বলছে? আমাকে বলছে যে মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু। সো মধ্যক শ্রেণীর তো আমরা বের করছি, তাহলে মধ্যক শ্রেণী যদি এটা হয় তাহলে তার পরবর্তী শ্রেণী কোনটা? অবশ্যই এটা 66 to 70। সো সুতরাং এখন লিখবো যে এখানে সুতরাং না দিয়ে লিখবো যে এখানে মধ্যক শ্রেণীর পরবর্তী শ্রেণী, যে মধ্যক শ্রেণীর, এখানে এভাবে লিখবেন যে এখানে মধ্যক শ্রেণীর বলছে পরবর্তী শ্রেণী, মধ্যক শ্রেণীর পরের শ্রেণী, মধ্যক শ্রেণীর পরের শ্রেণী কি হবে? মধ্যক শ্রেণীর পরের শ্রেণী কি? 66 to 70, 66 to 70 এটা হচ্ছে মধ্যক শ্রেণীর পরের শ্রেণী, ঠিক আছে। তো সুতরাং মধ্যবিন্দু হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা যোগ শ্রেণীর নিম্ন সীমা ডিভাইডেড বাই 2। সো শ্রেণীর উচ্চ সীমা যোগ শ্রেণীর নিম্ন সীমা ডিভাইডেড বাই কত? 2। তাহলে 70 যোগ 66 ডিভাইডেড বাই কত? 2 ডিভাইডেড বাই 2, তাহলে 68। সো 70 যোগ 66 ডিভাইডেড বাই 2, তার মানে 68। তাহলে মধ্যক শ্রেণীর পরের শ্রেণী হচ্ছে 66 to 70 এবং পরের শ্রেণীর কি মধ্যবিন্দু হচ্ছে সর্বোচ্চ মান, অর্থাৎ শ্রেণীর উচ্চ সীমা যোগ শ্রেণীর নিম্ন সীমা ডিভাইডেড বাই 2, 68 শেষ। সো মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু আমরা বের করে ফেললাম, ঠিক আছে। ওকে, তারপর নেক্সট। সো প্রচুরক চলকের পরিচয়, প্রচুরক নির্ণয় সূত্রটি খুবই সুন্দরভাবে দেওয়া আছে। এই যে প্রচুরক নির্ণয় সূত্রটা, এই যে দেখেন এখানে আমাদের প্রচুরক নির্ণয় সূত্র কি? L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। সো F1টা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, আর F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, আর H হচ্ছে শ্রেণীবৃত্তি, সো এটা জাস্ট লিখে দিবেন, ঠিক আছে। ওকে, সো চলকের পরিচয় সব প্রচুরক নির্ণয় সূত্রটি লিখো। সো এরকমভাবে কোয়েশন চলে আসতে পারে। ওকে, তারপর হচ্ছে এটা দেখেন, এই যে লাস্ট ম্যাথ, ঠিক আছে। লাস্ট ম্যাথ এখানে কি বলছে যে কোনো বিদ্যালয়ে নবম শ্রেণীর 56 জন শিক্ষার্থীর বাংলা বিষয়ের যে নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, বলছে উদ্দীপকের আলোকে প্রচুরক শ্রেণী থেকে F1 প্লাস F2 নির্ণয় করো, ঠিক আছে। প্রচুরক শ্রেণীটা আগে নির্ণয় করতে হইব। সো প্রচুরক শ্রেণীটা আমাকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। সো এখানের মধ্যে আমরা যদি দেখি এই যে গণসংখ্যা, সো গণসংখ্যা সর্বাধিক বার কোন শ্রেণীতে আছে? গণসংখ্যা সর্বাধিক বার 13 আছে, ঠিক আছে। সো এখানে গণসংখ্যা লেখেন, এখানে গণসংখ্যা আপনার হচ্ছে সর্বপ্রথম এই যে সারণীটা আগে ড্র করবেন। শ্রেণীভিত্তিক গণসংখ্যা জাস্ট এই দুইটা কলামই যেরকম আছে এরকম ভাবে ড্র করবেন। দেন লিখবেন যে এখানে গণসংখ্যা সর্বোচ্চ বার কত আছে? 13 আছে কোন শ্রেণীতে? 47 to 56 এই শ্রেণীতে, ঠিক আছে। সো এখানে গণসংখ্যার সর্বোচ্চ বার 13 আছে এই শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণী এটাই। সুতরাং প্রচুরক শ্রেণী কি হবে? 47 to 56, ঠিক আছে। এখন হচ্ছে আমার F1 প্লাস F2 এর মান লাগবে, ঠিক আছে। F1 প্লাস F2। সো F1 কি? F1 ইকুয়ালস টু প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। F1 কি? F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। সো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 13। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 13 বিয়োগ
এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত 10 10 তাহলে কত 3 f2 f2 ইকুয়ালস টু কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা সো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 13 মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কত 9 সো 13 মাইনাস 9 9 10 11 12 13 মানে 4 ঠিক আছে সো f1 f2 এর মান পেয়েছি সুতরাং f1 প্লাস f2 কি হবে f1 হচ্ছে 3 প্লাস f2 কত f2 হচ্ছে 4 ঠিক আছে f2 4 মানে 7 f1 প্লাস f2 ইকুয়ালস টু কত 7 পেয়েছি ঠিক আছে সো 3 প্লাস 4 মানে 7 দেন শেষ আর কি কোনো ম্যাথ নাই এই যে শেষ সূত্রগুলো ঠিক আছে সূত্রগুলো ভালো মতো দেখবেন আর এখানে গাণিতিক গড় সূত্র যেটা এটা 1/n দেন হচ্ছে বাকি অংশটুকু ঠিক আছে 1/nটা মিসিং গিয়েছিল সো এই হচ্ছে কথা সো আই থিঙ্ক আপনারা টোটাল লেকচারটা বুঝতে পারছেন সো শর্ট কোয়েশন থেকে ইনশাল্লাহ আশা করি এখান থেকে আসবে ঠিক আছে সো সবাই ভালো করে পড়াশোনা করবা আমাদের জন্য দোয়া করবা আমরা কিন্তু অনেক কষ্ট করে তোমাদের জন্য এই ক্লাসগুলো নিই বুঝছো মানে তোমরা যদি বুঝতে পারতো যে কি পরিমাণ কষ্ট হয় দাঁড়ায় থেকে ক্লাস নিতে মানে বলার মতো না বুঝছো মানে প্রত্যেকবার হয় কি মানে যখন ক্লাস নেওয়ার শেষে মনে হয় আর ক্লাস নিব না মানে এরকম মনে হয় যে মানে অনলাইনে ছাইড়া দিমু এরকম মনে হয় সত্যি কথা এরকমই মনে হয় আমার মানে খুবই কষ্ট হয় কিন্তু তোমাদের যখন কমেন্টসগুলো দেখি যে তোমাদের ভালোবাসা যখন দেখি তখন হচ্ছে যে না ছাড়া যাবে না ঠিক আছে সো তোমাদেরকে ভাইয়া অনেক ভালোবাসি ঠিক আছে ভাইয়ের জন্য অনেক দোয়া করবা তোমাদের নিয়ে সামনে অনেক পথ আগাবো ইনশাল্লাহ ঠিক আছে অনেক কঠিন পথ আগাবো ইনশাল্লাহ সবাই ভাইয়ের জন্য দোয়া করবা যেন ঠিকঠাক ক্লাস নিতে পারি আসসালামু আলাইকুম সবাইকে